আমি শর্ট টেকনিকে মাত্র 30 থেকে 35 মিনিটের মধ্যে সবাইকে ট্যাগ কোশ্চেন সম্পর্কে পরিপূর্ণ দক্ষতা অর্জন করানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। আমি মনে করি আজকের ক্লাসের পরে সবাই সুন্দরভাবে ট্যাগ কোশ্চেনের 5 মার্ক পাবে ইনশাল্লাহ। আমি প্রথমে ট্যাগ কোশ্চেন মাত্র 5টা, এই 5টা টেকনিক, শুধুমাত্র 5টা টেকনিক, এটা জানলে আমি মনে করি তাদেরকে কোনো কিছুই করা লাগবে না। আমি সর্বপ্রথম ট্যাগ কোশ্চেনে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। আমরা জানি একটা সেন্টেন্সের ভিতরে একটা সাবজেক্ট, একটা ভার্ব এবং বাদ বাকি অংশ থাকে সেটা অবজেক্ট হিসেবে। আমরা সবসময় যেন সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব, সাবজেক্টের পরে প্রিন্সিপাল ভার্ব, তারপর অবজেক্ট। এখন আমাদের এখানে প্রশ্ন, সাবজেক্টের পরে প্রিন্সিপাল ভার্বের আগে আমরা অক্সিলারি ভার্বকে হিসাব করি। অক্সিলারি ভার্ব আমরা সর্বপ্রথম আমাদের যে রুলটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আমাদের 5টা রুলের ভিতরে প্রথম রুলটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব সম্পর্কে আগে জানতে হবে। আমাদের এই অক্সিলারি ভার্ব গুলো আগে জানবো। ক্যান, কুড, উইল, উড। ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, আউট টু। তাহলে আমাদের খুব সহজে মুখস্থ করার জন্য আমাদের সবাইকে এখনই মুখস্থ করো, সবাই মুখস্থ করো, আমার সাথে বলো। ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, আউট টু। ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, আউট টু। এই শুধুমাত্র অক্সিলারি ভার্ব, শুধুমাত্র এটুকু তোমরা সকলেই আমার সাথে বলো, এবং সেই সাথে আমার আজকে রুল শেষ হওয়ার সাথে সাথে তোমরা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু সম্পর্কে যে কোনো ট্যাগ কোশ্চেন পারবো ইনশাল্লাহ, আশা করি। এর জন্য শুধুমাত্র আমার সাথে সাথে বলো। কম সময়ের ভিতরে, আমি খুব স্বল্প সময় নেব। তাহলে আমাদের ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, আউট টু, এগুলো যদি থাকে আমরা ট্যাগ কোশ্চেনে আসি। আমরা এক্সাম্পলের মাধ্যমে আসি। হি ইজ রাইটিং এ লেটার, হি ইজ রাইটিং এ লেটার। আমরা এখানে ওই অক্সিলারি ভার্ব এখানে আছে ইজ। তাহলে এটা আমাদের কি হচ্ছে, এটা একটা অক্সিলারি ভার্ব, মানে সাহায্যকারী ক্রিয়া। সাহায্যকারী ক্রিয়া আমাদের এখানে আছে, ইজ আছে। আমরা ইজ থাকার সাথে সাথে আমরা ইজটা এখানে অক্সিলারি ভার্ব থাকলে আমরা অক্সিলারি ভার্বটা নেব। অক্সিলারি ভার্বের সাথে আমরা ট্যাগ কোশ্চেনে আমরা সবসময়ের জন্য 2টা অংশ থাকে। প্রথম অংশ সেন্টেন্সের এই কমা পর্যন্ত, এখানে যে কমা আছে কমা পর্যন্ত, এখানে একটা অংশ আর একটা অংশ, মানে 2টা পার্ট থাকবে। প্রথম পার্ট আগে সবসময় দেখতে হবে যে এই পার্টের ভিতরে কোনো নেগেটিভ কোনো বিষয় আছে কিনা। এখানে নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। যদি প্রথম অংশের ভিতরে অ্যাফার্মেটিভ থাকে তাহলে এখানে হবে নেগেটিভ, আর এখানে যদি নেগেটিভ থাকে ওখানে হবে অ্যাফার্মেটিভ। নেগেটিভ বলতে এখানে নাবোধক কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। এখানে নাবোধক, হি ইজ রাইটিং লেটার, সে একটা চিঠি লিখছে। তাহলে এখানে কোনো নাবোধক নেই, ইজ নট নেই, বা এরকম ধরনের কোনো নেগেটিভ অংশ নেই। নেগেটিভ অংশ না থাকলে আমরা এখানে নেগেটিভ নিয়ে আসতে হবে, ইজন্ট। ইজ এর সাথে নট, ইজ নট, আর প্রথমে সাবজেক্টটা শেষ হবে তাহলে অক্সিলারি ভার্ব এর সাথে নট, এবং নটটা সরাসরি নট এনটি, ইজ এর সাথে এনটি, এটা দিয়ে সাবজেক্টটা লাস্টে লিখতে হবে, এবং সবশেষে ইন্টারোগেটিভ চিহ্ন, জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। তাহলে আমরা প্রথমটা ঠিক হলো। পরবর্তীতে রিনা হ্যাজ প্লেড দ্য গেম, রিনা হ্যাজ প্লেড দ্য গেম, এখানে অক্সিলারি ভার্বের ভিতরে আছে হ্যাজ। তাহলে আমরা হ্যাজ যদি থাকে এবং এটা কোনো নেগেটিভ অংশ নেই, তাহলে আমাদের এখানে হ্যাজ হবে হ্যাজ এন কমা টি, হ্যাজন্ট রিনা, রিনা স্ত্রী, স্ত্রী বিষয়ক বা মহিলা বিষয়ক হইলে সি, সবশেষে ইন্টারোগেটিভ চিহ্ন। তাহলে হ্যাজন সি। রিনা যদি কোনো পুরুষকে বোঝায় তাহলে সেখানে হবে হি।
এখানে মহিলা বোঝাচ্ছে, মহিলা হলে কিন্তু সাবজেক্ট হবে সি, মহিলাদের ক্ষেত্রে সি, পুরুষদের ক্ষেত্রে হি। তাহলে এখানে রিনা এখানে সি, আর হ্যাজন্ট সি। আমরা অক্সিলারি ভার্ব যুক্ত ট্যাগ কোশ্চেন করার সময় এই যে অক্সিলারি ভার্বের যে ওয়ার্ড গুলো আছে এই ওয়ার্ডের সাথে নট যুক্ত করব, এবং ওই নট যুক্তর পরে আমরা সাবজেক্টটা শেষে লিখবো। সাবজেক্টটা সবসময় জন্য শেষে লিখবো। এখানে সরাসরি হি লিখলাম, এখানে সরাসরি হি লিখলাম, এবং এখানে রিনা আছে কিন্তু রিনাকে সরাসরি না লিখে সাবজেক্টের প্রোনাউন লিখতে হবে, রিনার প্রোনাউন সি। তাহলে আমাদের প্রথম রুলটা কমপ্লিট হলো, প্রথম রুলটা কমপ্লিট হলো। আর 4টা রুল বাকি আছে। প্রথম রুল কমপ্লিট। দ্বিতীয় রুল, যদি অক্সিলারি ভার্ব না থাকে, অক্সিলারি ভার্ব যদি না থাকে, অক্সিলারি ভার্ব ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, আউট টু। আমরা এখানে একটা লিখতে ভুলে গেছি, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, আউট টু। এখানে এম ইজ আর, এম ইজ আর, এই অক্সিলারি ভার্বের ভিতরে এগুলো আছে। এগুলো থাকলে এর সাথে শুধুমাত্র নট দিয়ে তারপরে আমরা সাবজেক্টটা লিখবো শেষে, এবং সবশেষে ট্যাগ কোশ্চেনের সবচেয়ে বড় বিষয় জিজ্ঞাসা চিহ্ন। জিজ্ঞাসা চিহ্ন যদি না দেওয়া হয় তাহলে আমাদের এটা ভুল হবে। আমাদের প্রথম রুলটা সবাই বুঝতে পারছো নিশ্চয়ই। এবার আমরা দ্বিতীয় রুলে আসবো। দ্বিতীয় রুল, অক্সিলারি ভার্ব যদি না থাকে, অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে আমরা কি করব? যদি এখানে ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, আউট টু, এম ইজ আর, এই অক্সিলারি ভার্ব যদি না থাকে, প্লিজ ভাই, অনেকে একটু দেরিতে যুক্ত হয়েছে বিদায় 1 নম্বর রুলটা আরেকটু মানে এক নজরে একটু মানে এক নজরে বলে দেওয়া যায়। যে অনেক ধন্যবাদ। এক নজরে আমরা প্রথম রুলটা নিয়ে আরেকবার একটু আলোচনা করি। যদি অক্সিলারি ভার্ব, আমাদের আগে জানতে হবে অক্সিলারি ভার্ব গুলো। অক্সিলারি ভার্ব না থাকলে সে বিষয়টা আলাদা। আগে অক্সিলারি ভার্ব গুলো আগে জানতে হবে। অক্সিলারি ভার্ব কি কি? ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, আউট টু, এম, ইজ, আর, এই যে অক্সিলারি ভার্ব গুলো, অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্স আমাদের ট্যাগ কোশ্চেন করতে হলে, অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্স ট্যাগ কোশ্চেন করতে হলে, যেমন এই সেন্টেন্সের ভিতরে আমাদের অক্সিলারি ভার্ব আছে ইজ, অক্সিলারি ভার্ব আছে ইজ। ইজ যদি থাকে, ইজ এর সাথে আমরা নট দিব, ইজের সাথে নট দেব। নট দেব কেন? আমরা সবসময়ের জন্য আমরা একটা সেন্টেন্সে 2টা পার্ট থাকে। প্রথম পার্ট অংশে আমাদের যদি অ্যাফার্মেটিভ সেন্স থাকে, অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, যদি এখানে হ্যাঁ বোধক থাকে আমরা ট্যাগ কোশ্চেনের ওখানে দেবো না বোধক, না বোধক অর্থাৎ নট যুক্ত করব। এই যে আমাদের অক্সিলারি ভার্ব যেগুলো আছে এর সাথে অনলি নট যুক্ত হবে। এই অক্সিলারি ভার্ব গুলোর সাথে নট যুক্ত করতে হবে। কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, আর, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, আউট টু, এই হচ্ছে অক্সিলারি ভার্ব। এগুলো যদি আমাদের এখানে অ্যাফার্মেটিভ অংশ হয় তাহলে ওখানে নেগেটিভ করতে হবে, এইগুলোর সাথে নট যুক্ত করে নেগেটিভ করতে হবে। এই অক্সিলারি ভার্ব গুলোর সাথে নট যুক্ত করে আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে আমাদের এই অক্সিলারি ভার্ব গুলো অবশ্যই আমাদের মুখস্থ রাখতে হবে। ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, আউট টু, এম, ইজ, আর, এগুলো কি সবাইকে মুখস্থ হয়েছে আমার সাথে? সবাই বারবার রিভিশন করতে হবে অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব থাকলে ইজ এর সাথে নট যুক্ত করতে হবে। আর ইজ নট, আমাদের ইজ নট, কিন্তু আমরা এখানে সংক্ষেপে লিখতে হবে। ইজ নট এর সংক্ষেপ আছে ইজন্ট, ইজ এন, ইজ এর সাথে এন হবে, উপরে আছে ইনভার্টেড কমা টি, ইজন্ট। এই নট কে আমাদের এই ওটা উঠে যাবে, এখানে ইনভার্টেড কমা দিয়ে এখানে টি হবে, ইজন্ট। ঠিক তেমনি আমরা যখন হ্যাজ লিখছি হ্যাজন্ট, এই হ্যাজের সাথে এন কমা টি, ইনভার্টেড কমা টি, এবং তারপরে এই নেগেটিভ অক্সিলারি ভার্ব যুক্ত নেগেটিভ লেখার পরপরই আমরা সাবজেক্ট লিখবো, শেষে সাবজেক্ট লিখবো। এখানেও হ্যাজন্ট দিয়ে তারপর শেষে এই সাবজেক্টটা এখানে লিখবো। তাহলে হ্যাজন্টের পরে আমরা এই রিনা এখানে লিখতে হবে, কিন্তু রিনার প্রোনাউনটা লিখতে হবে এখানে।
রিনাকে সরাসরি না লিখে এখানে যদি কোনো পুরুষের নাম থাকতো তাহলে এখানে হ্যাজ অন হি হতো। তাহলে রিনা মহিলা, মহিলাদের ক্ষেত্রে আমরা জানি সি হয়। মহিলাদের প্রোনাউন হচ্ছে সি আর পুরুষদের প্রোনাউন হি। সেই হিসেবে আমাদের অক্সিলারি ভার্ব যুক্ত ট্যাগ কোশ্চেনকে আমরা নট দিয়ে আমরা শেষে, তাহলে প্রথম রুলটা সম্পর্কে আবার রিভিউ দেওয়া হলো। আমরা দ্বিতীয় রুলে আসবো। দ্বিতীয় রুলে আমরা সবসময় দেখব মাত্র 5টা রুল। প্রথম রুলটা সম্পর্কে একটু কথা বললাম এবং এরকম 5টা রুল একটুখানি সময় নিয়ে যদি সবাই মনোযোগ সহকারে শোনে, তোমরা শোনো, অবশ্যই ভালো লাগবে এবং খুব দ্রুত হয়ে যাবে। আমাদের ক্লাসের সাথে সাথে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, তোমরা অবশ্যই ট্যাগ কোশ্চেন সম্পর্কে অবশ্যই ধারণা লাভ করতে পারবে। মনোযোগ সহকারে দেখো সবাই। আমরা অক্সিলারি ভার্ব থাকলে এবং অক্সিলারি ভার্ব কোনগুলো এগুলো অবশ্যই আমাদের ধারণা রাখতে হবে। অক্সিলারি ভার্ব এগুলো, আর এগুলো যদি না থাকে তাহলে এই অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কি করব, যে একটা সেন্টেন্সের ভিতরে অক্সিলারি ভার্ব নেই। যেমন এখানে রিনা হ্যাজ আছে, হি ইজ আছে, তারপর আরো অসংখ্য সাবজেক্টের পরে তাহলে এক নম্বর রুল দিয়ে আমরা কি করলাম, হি ইজ কোন সাবজেক্টের পরে এম ইজ আর, কোন সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ মাস্ট উইল উড মে মাইট এরকম কিছু থাকলে সেইগুলো প্রথম ট্যাগ কোশ্চেনের শূন্যস্থানে প্রথমে সেটা হবে এবং তার সাথে নট যুক্ত করে সাবজেক্টটা শেষ হবে। এইটুকুই শুধুমাত্র। এই 1 নম্বর রুল যারা যারা বুঝতে পারছো তোমরা সকলেই আমাদের লাইভের কমেন্ট সেকশনে যে সবাই ডান লেখো। আসলে তোমাদের আসলে উৎসাহ কেমন আছে সেটা জেনে আমি পরবর্তী অংশে আসবো। সবাই ডান লেখো। আমার অনুরোধ, যারা যারা বুঝতে পারছো তোমরা ডান লেখো এবং তার পরবর্তীতে আমি দ্বিতীয় অপশনে যাব। আর যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে যে আসলে বুঝতে পারিনি, আমি আরো সুন্দরভাবে দ্বিতীয় রুলটা আমি সুন্দরভাবে বুঝাবো। সবাই ডান লেখো। আমার প্রিয় অনু আপনারই স্টুডেন্ট মোহাম্মদ ইমরান, আলভি ইমরান লিখছে যে স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ইমরান তুমি কেমন আছো? আমাদের লাইভটা দেখতে থাকো এবং সবাই ডান লিখতেছে, সবাই ডান লিখতেছে। আর 1 মিনিট সময় যাক, সবাই লিখো। খুব ভালো লাগছে এবং মনোযোগ দাও। আর কার কোথায় কি সমস্যা হচ্ছে একটু বললে আমি পরবর্তীতে সেইগুলো আরেকটু রিভিউ দেব। আর মাত্র 4টা রুল বাকি আছে, মোট 5টা, তার ভিতরে একটা হয়েছে আর বাকি আছে 4টা। আপনি দ্বিতীয়টা শুরু করতে পারেন। মাশাআল্লাহ, সবাই অনেক অনেক ধন্যবাদ। সবার উৎসাহ দেখে আমি অনেক অনুপ্রাণিত। আমি দ্বিতীয় রুলে আসবো। আমরা প্রথম শুধুমাত্র অক্সিলারি ভার্ব থাকলে অ্যাফার্মেটিভ অংশকে নেগেটিভ করব, শুধুমাত্র অক্সিলারির সাথে নট যুক্ত করে সাবজেক্ট লিখবো, অক্সিলারির সাথে নট যুক্ত করে সাবজেক্ট লিখবো এবং সবশেষে জিজ্ঞাসা চিহ্ন দেব। এটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব যুক্ত ট্যাগ কোশ্চেন। এবার আমরা আসি অক্সিলারি ভার্ব না থাকলে। অক্সিলারি ভার্ব যদি আমাদের এই অক্সিলারি ভার্ব যদি না থাকে, আমাদের অক্সিলারি ভার্ব গুলো যদি না থাকে তাহলে আমরা কিভাবে সেই ট্যাগ কোশ্চেন গুলো করব? দ্বিতীয় রুলে আসি। আমরা যেমন একটা এখানে আগে দেখি শিহাব প্লেস বল। এখানে শিহাবের পরে কোনো অক্সিলারি ভার্ব নেই। শিহাবের পরে কোনো অক্সিলারি ভার্ব আছে? এম ইজ আর, ওয়াজ আর, ক্যান কুড, উইল উড, মে মাইট, মাস্ট, আউট টু, এগুলো কোনো কিছু আছে? কোনো কিছু নেই। তাহলে আমাদের অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে আমরা কি করব? এটাই আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। আগে প্রশ্নটা মাথায় আনতে হবে। আমরা তো একটু আগে বললাম যে এগুলো যদি থাকে এর সাথে একটা নট যুক্ত করে সাবজেক্ট লিখবো, তারপরে ইন্টারোগেটিভ চিহ্ন দেবো, এটাই ট্যাগ কোশ্চেন শেষ হলো। কিন্তু দ্বিতীয়টা অক্সিলারি ভার্ব নেই, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। শিহাব প্লেস বল, এখানে কি কোনো কিছুই নেই, ওগুলোর কোনো কিছু নেই। তখন আমরা কি করব? তার জন্য আমরা শুধুমাত্র অক্সিলারি ভার্ব যদি না থাকে আমরা শুধুমাত্র এই 3টার দিকে খেয়াল করব। একটা হচ্ছে ডু, একটা হচ্ছে ডাজ, আর একটা হচ্ছে ডিড। অক্সিলারি ভার্ব না থাকলে মাত্র এই 3টা। আর অক্সিলারি ভার্ব গুলো তো অবশ্যই জানতে হবে। ওটা না জানলে কিন্তু আমরা এটা বুঝতে পারবো না। ওটা মুখস্থ তো করতে হবে অক্সিলারি ভার্ব গুলো, কিন্তু ওই অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে আমরা এই
এই তিনটা ভার্ব মুখস্থ করবো, একটা হচ্ছে ডু, আরেকটা হচ্ছে ডাজ, আরেকটা হচ্ছে ডিড। তাহলে আমরা ডু কখন লিখবো, ডাজ কখন লিখবো, আর ডিড কখন লিখবো? আমরা এইটা আগে লিখি। শিহাব প্লেস বল। যদি কোন সেন্টেন্সের সাবজেক্টে মূল ভার্বে যদি ইয়েস বা ইয়েস থাকে, ইয়েস বা ইয়েস থাকে, তাহলে আমরা ডাজটা নিয়ে আসবো। ইয়েস বা ইয়েস থাকলে ডাজ, ইয়েস বা ইয়েস থাকলে আমরা কি নিব, ডাজ। আমরা ডিও ইএস, ডাজ, আর ওর সাথে এনটি, ডাজন্ট, ডাজন্ট। তারপরে আমাদের সাবজেক্টটা, আমাদের অক্সিলারি ভার্বের পরে আমাদের কি করতে হবে, তারপরে সাবজেক্টটা। সাবজেক্ট শিহাব, শিহাব মানে কি, পুরুষ, পুরুষ হলে কি লিখবো আমরা, হি। সাবজেক্ট মহিলা হলে আমরা লিখবো শি, একটু আগেই আমরা বললাম। আবার আমাদের এখানে পুরুষ সাবজেক্ট, আমরা লিখবো হি। তাহলে আমরা যদি ভার্বে যদি ইয়েস বা ইয়েস থাকে, তাহলে আমরা কি লিখবো, ডাজ। তারপরে আমরা আরেকটি এক্সাম্পল এখানে রেডি রাখছি। যদি ভার্ব যদি পাস্ট টেন্স হয়, ভার্ব যদি পাস্ট টেন্স হয়, আমরা একটা বিষয় আরেকবার স্মরণ করে দিতে চাই। আমাদের এখানে ইংরেজি অর্থ জানা লাগবে না, শুধুমাত্র আমাদের এই রুল গুলো যদি ফলো করা যায়, কখনো কোনো সেন্টেন্সের অর্থ জানা লাগবে না। শুধুমাত্র আমার এই রুল, আমরা এখানে যেভাবে যে রুল লিখে রাখছি, এই রুল অনুযায়ী যদি আমরা দেখি, কখনো কোনো সেন্টেন্সের অর্থ জানা লাগবে না। শুধুমাত্র যদি এখানে ইয়েস বা ইয়েস থাকে, মুখস্থ লিখে দিতে হবে ডাজ, এবং ওর সাথে এনটি, ডাজন, তারপরে সাবজেক্ট। তার পরবর্তী অংশ আমরা যদি এখানে এটা এই ভার্বটা যদি আমরা পাস্ট টেন্স থাকে, যদি পাস্ট টেন্স থাকে, যদি ভার্ব পাস্ট হয়, যদি ভার্ব পাস্ট হয়, তাহলে ডিড। আমরা এখানে বলছি তিনটা, একটা হচ্ছে ডাজ, ডিড এবং ডু। তাহলে ডাজের ব্যবহার আমরা বুঝছি। ডাজের ব্যবহার হচ্ছে ইয়েস বাই ইয়েস থাকলে ডাজ, পাস্ট টেন্স যদি হয় তাহলে ডিড। এখানে ব্রোক, ব্রোক হচ্ছে একটা ভার্ব, ব্রোক হচ্ছে ভার্ব, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ব্রেক, সাবজেক্ট যদি আমরা সবসময়ের জন্য ট্যাগ কোশ্চেন অংশ অক্সিলারি ভার্ব লেখার পরপরই আমরা সাবজেক্ট অংশ লিখব। যদি ভার্ব পাস্ট টেন্স হয় তাহলে ডিড লিখবো, ভার্ব যদি ইয়েস বাই ইয়েস থাকে ডাজ লিখবো, এবং যদি ভার্ব প্রেজেন্ট থাকে, ভার্ব যদি প্রেজেন্ট থাকে, ভার্ব যদি প্রেজেন্ট থাকে, প্রেজেন্ট থাকে তাহলে ডু লিখবো। ভার্ব যদি প্রেজেন্ট থাকে তাহলে আমরা এখানে ভার্ব ইট একটা প্রেজেন্ট ভার্ব, প্রেজেন্ট ভার্বে আমরা সবসময়ের জন্য ডু। আর আমাদের এখানে নেগেটিভ অংশ নট, এন কমাটি, প্রত্যেকটা আমরা অক্সিলারি ভার্বের সাথে এন কমাটি, এন ইনভার্টেড কমা টি, তাহলে ডোন্ট, তারপরে সাবজেক্ট এখানে আই ইট রাইস, ডোন্ট আই। তাহলে আমাদের দ্বিতীয় রুলটি এখানে শেষ হলো। দ্বিতীয় রুলের ভিতরে আরেকটি বিষয় আছে, সে বিষয়টা একটু আলোচনা করব। আমাদের প্রথম রুলটা ছিল অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বের সাথে এন ইনভার্টেড কমা টি দিয়ে আমরা সাবজেক্টটা লিখে তারপর জিজ্ঞাসা চিহ্ন দেব। তাহলে আমাদের প্রথম রুলটা হচ্ছে অক্সিলারি ভার্ব থাকলে কি করব, পরবর্তী রুলটা হচ্ছে অক্সিলারি ভার্ব না থাকলে কি লিখবো। অক্সিলারি ভার্ব থাকলে তার সাথে এন কমা টি, অক্সিলারি ভার্ব না থাকলে তার সাথে ডু, ডিড, ডাজ। ডু হবে প্রেজেন্ট হলে, ডাজ হবে ইয়েস বাই ইয়েস হলে, ডাজ হবে ইয়েস বাই ইয়েস হলে, ডিড হবে ভার্ব যদি পাস্ট টেন্স হয়, ভার্ব যদি পাস্ট টেন্স হয়, ভার্ব যদি পাস্ট টেন্স হয় ডিড, ভার্ব যদি পাস্ট টেন্স হয় ডিড, ভার্ব যদি প্রেজেন্ট হয় ডু, ভার্ব যদি ইয়েস বাই ইয়েস থাকে ডাল। আমাদের শুধুমাত্র এটুকু দ্বিতীয় নাম্বার রুল। দ্বিতীয় নাম্বার রুল জানার জন্য আমরা আরেকটি বিষয়, আমরা যে নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ যে বিষয়গুলো বলছি, অ্যাফার্মেটিভ বলতে আমরা হ্যাঁ বোধক বুঝি, অ্যাফার্মেটিভ বলতে আমরা সেন্টেন্সকে, সেন্টেন্স অ্যাফার্মেটিভ যদি হয় ট্যাগ কোশ্চেন অংশে নেগেটিভ করতে হবে। সেন্টেন্স যদি প্রথম কমা পর্যন্ত, যদি আমাদের প্রথম কমা পর্যন্ত যদি নেগেটিভ অংশ হয়,
ট্যাগ কোশ্চেন অংশে অ্যাফার্মেটিভ করতে হবে। অ্যাফার্মেটিভ বলতে নটটা তুলে দিতে হবে। অ্যাফার্মেটিভ বলতে নটটা তুলে দিতে হবে। তাহলে আমরা যদি সেন্টেন্সটা নেগেটিভ হবে কখন? সেন্টেন্সটা নেগেটিভ, আমাদের কিন্তু দুইটা রুল শেষ হলো, কিন্তু সেন্টেন্সটা নেগেটিভ হবে কখন? কোন একটা সেন্টেন্স মানে কমা পর্যন্ত, আমাদের যে কমা পর্যন্ত যে সেন্টেন্সটা বোঝানো হয়, যেমন হি ইজ রাইটিং এ লেটার, এই যে হি ইজ রাইটিং এ লেটার, এই যে সেন্টেন্সটা, এটা তো অ্যাফার্মেটিভ বোঝাচ্ছে, মানে হ্যাঁ বোধক। নাবোধক কখন বোঝায়? নাবোধক বোঝাবে এমন কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ড গুলো থাকলেই পুরো সেন্টেন্সটাই নেগেটিভ। এই পুরো সেন্টেন্সটা নেগেটিভ কখন হবে এইটা জানার জন্য আমরা শুধুমাত্র এই ওয়ার্ড গুলো, নেগেটিভ ওয়ার্ড গুলো একটু অবশ্যই সবাই নোট করে নিতে হবে। নেগেটিভ ওয়ার্ড, আমাদের নেগেটিভ ওয়ার্ড গুলো হলো এগুলো, সবাই অবশ্যই নোট করতে হবে। নেগেটিভ ওয়ার্ড যদি, এই ওয়ার্ড গুলো যদি জানা হয় তাহলে আমাদের এই নেগেটিভ ওয়ার্ড, আর নেগেটিভ ওয়ার্ড যদি এর ভিতরে যদি থাকে, সেন্টেন্সের ভিতরে যদি নেগেটিভ ওয়ার্ড থাকে, তাহলে এখানে নট দেয়া লাগবে না। সেন্টেন্সের ভিতরে যদি এই নেগেটিভ ওয়ার্ড গুলো যদি থাকে, তাহলে আমাদের এখানে নট দেয়া যাবে না। আমরা নেগেটিভ ওয়ার্ড গুলো বলি: ফিউ, লিটল, বিট, নেভার, হার্ডলি, স্কার্সলি, নান, নো ওয়ান, বেয়ারলি, রেয়ারলি, সিলডম, নো সুনার হ্যাড, নোবডি, নাথিং। এই ওয়ার্ড গুলো আমাদের নেগেটিভ ওয়ার্ড। এই নেগেটিভ ওয়ার্ড গুলো যদি আমাদের কোনো সেন্টেন্সে থাকে, তাহলে বুঝতে হবে শুধু একটা ওয়ার্ডের কারণে পুরো সেন্টেন্সটা নেগেটিভ। আর নেগেটিভ ওয়ার্ড যুক্ত সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স। আর নেগেটিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেনের সময় আমরা সবসময়ের জন্য নটটা তুলে দেব, নট গুলো থাকবে না, নিতে হবে। আচ্ছা, আমরা দ্বিতীয় রুলটা শেষ হলো। এই দ্বিতীয় রুলটা সম্পর্কে যার বুঝতে পারছো, যদি না বুঝতে পেরে থাকো তাহলে তোমরা আরেকবার রিভিউ দিতে হয় কিনা তোমরা একটু কমেন্টে জানাও, অথবা সবাই আগের বারের মতো ডান লিখে আমাদেরকে উৎসাহিত করো। আমরা পরবর্তীতে আরো সুন্দরভাবে দেখাবো। আর মাত্র 3টা রুল বাকি আছে, 2টা রুল শেষ হলো। 2টা রুল এত ইজি, এত সহজ রুল, আসলে যদি তোমরা মনোযোগ দিয়ে থাকো অবশ্যই পারবে ইনশাল্লাহ, আমি মনে করি। এবং যারা বুঝতে পারছো অবশ্যই আগের মতো ডান লেখো, এবং যদি কারো সমস্যা হয়ে থাকে একটু বলো, আমরা আরো সুন্দরভাবে একটু বুঝাবো। স্যার, আমি নিজে এতটা ক্লিয়ার জানতাম না। আলহামদুলিল্লাহ, আমি আপনার এই যে রুলস 1 যেটা অক্সিলারি ভার্ব, আর রুলস 2 হলো অক্সিলারি ভার্ব না থাকলে এবং নেগেটিভ ওয়ার্ড, এই নেগেটিভ ওয়ার্ড এবং অক্সিলারি ভার্ব গুলো, এই 2টা আগে মুখস্থ করার পরে যদি এই রুলস দুটো কেউ করতে পারে, আমি নিজে আপনার ক্লাসটা থেকে আমি সত্যিকার অর্থে খুবই মানে নিজেকে আরো ভালো পারি বা ভালো পারবো এমনটা মনে হচ্ছে। আচ্ছা, আমরা প্রথমে কথা দিয়েছি 5টি রুলের মাধ্যমে আমরা ট্যাগ কোশ্চেনের পুরো বিষয়টা আমরা একেবারে খোলাসা করব, এবং যার অর্থ বলা যায় জাদুকরী তথ্য, মানে জাদুর মতো শিখে যাবা। আসলে আমরা এটা একটু বিস্তারিত করে ফেলছি অনেকের অনুরোধের কারণে, কিছু বিষয় একটু বিস্তারিত করে বলার জন্য। এটা কিন্তু মাত্র 5টা রুল, কিন্তু 25 মিনিটেই শেষ নামানো যায়, কিন্তু অনেকের ইয়ের কারণে আমাদের একটু বিস্তারিত করে বারবার রিভিউ করে আমাদের একটু সময় লেন্থ করা হচ্ছে। কিন্তু বিষয়টা সবাই সেভাবে একটু নেওয়ার জন্য আমি বলছি। সামান্য সময়, মানে 2টা রুল কিন্তু কমপ্লিট হয়েছে, এবং আমরা বর্তমানে 3য় রুল নিয়ে আলোচনা করব। এই 3য় রুলটা পার্সন অর্থাৎ সাবজেক্ট নিয়ে। সাবজেক্ট বলতে একটা সেন্টেন্সের শুরু হয় যে পার্সন বা সাবজেক্ট বা প্রোনাউন দিয়ে আমাদের যে সেন্টেন্সটা শুরু হয়, এই সাবজেক্টটা নিয়ে আমরা আলোচনা করব। এই সাবজেক্ট বিভিন্ন রকম হতে পারে। এই পার্সন নিয়ে আমরা 3য় রুলটা শুধুমাত্র পার্সন। আমরা পার্সনের ক্ষেত্রে পার্সন, নন পার্সন, পার্সন এবং নন পার্সন যদি প্লুরাল হয়, তাহলে সাবজেক্ট দিয়ে হবে। পার্সন এবং নন পার্সন আমরা এর আগে জেনেছি। আমরা অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বটা আগে ট্যাগ কোশ্চেনে লিখতে হবে, তারপরে আমাদের সাবজেক্টটা পরে যাবে। অক্সিলারি ভার্বটা আগে লিখতে হবে, তারপরে সাবজেক্টটা পরে যাবে। তা আমরা একটু আগে জেনেছি আমাদের
সাবজেক্ট যদি পুরুষদের নাম থাকে তাহলে আমরা সেটা হবে হি, আর যদি মহিলা স্ত্রীদের নাম থাকে তাহলে আমাদের সেটা হবে শি। কিন্তু এই সাবজেক্টটা যদি পার্সন এবং নন পার্সন, পার্সন বলতে কোনো ব্যক্তিকে বোঝানো হয়, নন পার্সন মানে কোনো ব্যক্তি না। আমরা সেটা উদাহরণের মাধ্যমে বোঝাবো। পার্সন এবং নন পার্সন এটা যদি প্লুরাল হয় মানে বহুবচন হয় তাহলে আমরা সাবজেক্টটা দে হবে। যেমন আমরা উদাহরণ সাগর এন্ড সুজন, এখানে আমাদের পার্সন প্লুরাল, এই পার্সনটা কি হলো প্লুরাল। প্লুরাল মানে একাধিক ব্যক্তি বস্তু বোঝাচ্ছে, একাধিক ব্যক্তি বোঝাচ্ছে। প্লুরাল মানে একাধিক বস্তু, একাধিক ব্যক্তি অথবা বস্তু বোঝালে যদি আমাদের পার্সন বা নন পার্সন, পার্সন বলি আর নন পার্সন বলি, পার্সন মানে কোনো ব্যক্তি বোঝায়, নন পার্সন মানে ব্যক্তি বা অন্য আর অন্য কিছু বোঝায়। তাহলে এটা যদি প্লুরাল হয়, প্লুরাল মানে বহু বচন, তা আমাদের এখানে সাগর আর সুজন দুজনকে বোঝাচ্ছে, একের অধিক বোঝালে সেটা প্লুরাল। প্লুরাল হলে আমরা সেটাকে আমরা শেষে বসাবো দে। আর এখানে তো আমরা এম ইজ আর, আমরা যে অক্সিলারি ভার্বের ভিতরে এম ইজ আর ওয়াজ আর থাকলে সেটা তো আর হবে, এখানে কি আর, তাহলে আমরা এই আরটা আগে বসাই এবং এর ভিতরে আমাদের কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। সাগর এন্ড সুজন আর টু ব্রাদার, সাগর এন্ড সুজন আর টু ব্রাদার, এর ভিতরে আমাদের কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। তাহলে নেগেটিভ ওয়ার্ড না থাকলে তো আমাদের এখানে তো অবশ্যই নট দিতে হবে। আরন্ট, আরন, আরন, এবং আমাদের এখানে প্লুরাল সাবজেক্ট হলে দে। প্লুরাল সাবজেক্ট বলতে একাধিক ব্যক্তি বস্তু বোঝালে আমাদের দে হবে এবং সবশেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমাদের কি বোঝানো হলো, পার্সন নন পার্সন, পার্সন এবং নন পার্সন যদি প্লুরাল হয় অবশ্যই আমাদের এটুকু তো আমরা জানি, অক্সিলারি ভার্ব থাকলে তো অবশ্যই অ্যামিজার থাকলে সেই অ্যামিজারই হবে। কিন্তু আমাদের এই সাবজেক্টটা সাগর এন্ড সুজন, এ দুজন তো লাস্টে লেখা যায় না শেষে, আমাদের ওইটা প্লুরাল হলে অবশ্যই দে হবে, তাহলে আমরা দে দিলাম। আবার বার্ডস ক্যান ফ্লাই, বার্ডস ক্যান ফ্লাই আমাদের সাবজেক্টের ভিতরে, এখানে পার্সন এবং নন পার্সন, সরি আমাদের একটা ভুল হয়েছে, আমাদের এই আরন ডেটা এটা আমাদের জায়গা স্বল্পতার কারণে নিচে লেখা হয়ে গেছে, এটাই হবে আরন ডে, আরন ডে। আমাদের এই দ্বিতীয় সেন্টেন্সটা ওখানে উঠে গেছে। দ্বিতীয় সেন্টেন্সে আছে বার্ডস ক্যান ফ্লাই, বার্ডস ক্যান ফ্লাই, তাহলে এখানে আমাদের অক্সিলারি ভার্বের ভিতরে ক্যান আছে, তাহলে ক্যান যদি থাকে আমরা এখানে এর সাথে নেগেটিভ নেব, ক্যান, ক্যান, এটা তো আমরা জানি ক্যান থাকলে ক্যান তো আগেই হবে, ওটা অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের সবসময়ের জন্য যেটা আছে সেটা এখানে হবে। তারপরে এখানে কি নন পার্সন, এখানে প্লুরাল, বার্ড মানে পাখি, বার্ডস এখানে প্লুরাল, প্লুরাল যদি হয়, প্লুরাল যদি পার্সন যদি প্লুরাল হয় তাহলে আমরা সাবজেক্ট হবে দে, তাহলে এখানে হবে দে। আগেরটা সাগর এন্ড সুজন, এটা হচ্ছে প্লুরাল হয়েছে এজন্য আমরা দে হয়েছে। এবার হয়েছে বার্ডস, বার্ডস মানে প্লুরাল বোঝাচ্ছে এজন্য আমরা এটাকে দে দেব, আর এটা তো আমরা আগেই জানি। তাহলে আমাদের প্রথম বিষয়টা হচ্ছে পার্সনের ক্ষেত্রে পার্সন নন পার্সন প্লুরাল হলেই আমরা সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করব। এরপরে পার্সন যদি সিঙ্গুলার হয় তবে হি সি হবে। পার্সন যে ব্যক্তিকে বোঝানো হচ্ছে সে যদি সিঙ্গুলার মানে একজন, একজন যদি বোঝানো হয়, রহিম প্লেস ক্রিকেট, রহিম প্লেস, রহিম আমরা এক্সাম্পলের মাধ্যমে বোঝানো হচ্ছে রহিম প্লেস ক্রিকেট, তাহলে আমরা এর আগে যে অক্সিলারি ভার্ব যদি না থাকে আমরা কি করব, ইয়েস আছে এখানে, ইয়েস যদি ইয়েস বাই ইয়েস থাকলে আমাদের কি নিতে হবে ডাজ, আর এর ভিতরে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তাহলে নেগেটিভ, এখানে যদি নেগেটিভ ওয়ার্ড না থাকে তাহলে আমাদের অবশ্যই নট, ডাজন। আর রহিম, রহিম
সিঙ্গুলার পার্সন। সিঙ্গুলার পার্সন হলে এখানে কি লেখা হয়েছে, পার্সন যদি সিঙ্গুলার হয় তাহলে হি অথবা সি, যদি পুরুষ হয় তাহলে হি, যদি মহিলা হয় তাহলে সি। তাহলে আমাদের হি হবে, এটা আগেও দেখানো হয়েছে কিন্তু স্পেশাল ভাবে বোঝানোর জন্য আমাদের এইটা এই রুলের মধ্যে ঢোকানো হয়েছে, স্পেশাল ভাবে বোঝানোর জন্য। যদি পার্সন যদি সিঙ্গুলার হয় মানে একাকী হয় তাহলে আমাদের হি অথবা সি, এই রুলের মধ্যে আমাদের এখানে লেখা হয়েছে হি অথবা সি। নন পার্সন সিঙ্গুলার হলে, নন পার্সন মানে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, এখানে দেখা যাচ্ছে নন পার্সন সিঙ্গুলার হলে আমাদের ইট বসাতে হবে। নন পার্সন দিস ইজ এ গুড প্লেস, এখানে দিস তো কোনো পার্সন বোঝায় না, কোনো মানুষের তথ্য বোঝায় না, এখানে দিস দ্বারা সিঙ্গুলার মানুষ, দিস একটা সিঙ্গুলার সাবজেক্ট। যদি নন পার্সন মানে এই যে এটা একটা নন পার্সন, এই নন পার্সন যদি সিঙ্গুলার মানে একটা বোঝায় তাহলে সেটাকে আমরা ইট দ্বারা ব্যবহার করব, কিন্তু এটা আমরা অক্সিলারি ভার্বের অনুযায়ী ইজ, ইনকমাটি ইজন্ট। আর যদি নন পার্সন যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা লাস্ট শেষে লিখবো ইট, আইটি। নন পার্সন সিঙ্গুলার মানে একজনকে বোঝায়, তাহলে নন পার্সন এটা কিন্তু পার্সন না, দিস দ্বারা পার্সন বোঝায় না, এবং এটা হচ্ছে সিঙ্গুলার ওয়ার্ড। সিঙ্গুলার ওয়ার্ডে সবসময়ের জন্য ইট হবে, সিঙ্গুলার ওয়ার্ডে আমরা সবসময়ের জন্য ইট ব্যবহার করব। পার্সনের ক্ষেত্রে আরেকটি বিষয় দেখতে হবে, আমরা প্রথমে পার্সনের প্রথমে যদি এভরিথিং, সামথিং, এনিথিং, এই শব্দগুলো যদি থাকে তাহলে আমরা ইট ব্যবহার করব, ওটার মতো আমরা মুখস্থ ইট ব্যবহার করব। যদি এভরিথিং যদি সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে শুরু হোক যেখানে হোক, এভরিথিং, সামথিং, এনিথিং থাকলে আমরা ইট ব্যবহার করব সাবজেক্ট হিসেবে। সাবজেক্ট হিসেবে আমরা ট্যাগ কোশ্চেনের শেষে আমাদের কি দিতে হবে, সাবজেক্ট, সেই সাবজেক্টটা আমরা ইট হিসেবে ব্যবহার করব। আর এখানে কি, আমরা এখানে নাথিং ক্যান হ্যাপি, তাহলে এই ক্যানটা কি হবে, ক্যান্ট না, এখানে নেগেটিভ ওয়ার্ড আছে, নাথিং একটা নেগেটিভ ওয়ার্ড, নাথিং যদি নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে এখানে নট লেখা যাবে না, ক্যান, নাথিং একটা নেগেটিভ ওয়ার্ড, এখানে আমাদের লিখতে হবে ক্যান। আর নাথিং শব্দটা যদি থাকে, এভরিথিং, সামথিং, নাথিং এই শব্দগুলো থাকলে আমরা লিখবো লাস্টে ইট, ক্যান ইট। তাহলে নাথিং ক্যান হ্যাপি, তাহলে আমরা এর ট্যাগ কোশ্চেন হবে ক্যান ইট। এই ক্যানটা একটা অক্সিলারি ভার্বটা আগে লিখবো, অক্সিলারি ভার্ব লেখার পরে আমাদের নট দিতে হয়, কিন্তু নট দেব না কারণ আমাদের এই সেন্টেন্সের ভিতরে নেগেটিভ একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে নাথিং। নেগেটিভ ওয়ার্ড থাকলে অবশ্যই ওখানে নট দেওয়া যাবে না। আমরা আগেই বলেছি একটা সেন্টেন্সে প্রথম অংশ যদি নেগেটিভ থাকে পরের অংশে নট দেওয়া যাবে না। প্রথম অংশে যদি নেগেটিভ না থাকে তাহলে অবশ্যই ওখানে নট দিতে হবে, এবং প্রথম অংশ যে নেগেটিভ সেটা বুঝতে হলে আমরা নেগেটিভ ওয়ার্ড দিয়েছি, বেশ কিছু নেগেটিভ ওয়ার্ড দিয়েছি, নেগেটিভ ওয়ার্ড গুলো অবশ্যই মুখস্থ করতে হবে। এই নেগেটিভ ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সে থাকে পুরো সেন্টেন্সটা নেগেটিভ, আর পুরো সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে নট ব্যবহার করব না। তাহলে আমরা ক্যান এবং নাথিং শব্দটি থাকলে ইট, আমরা ইট ব্যবহার করব কোনগুলো থাকলে, এভরিথিং, সামথিং, এনিথিং, এগুলো থাকলে আমরা কি লিখবো, ইট। সাবজেক্ট হিসেবে কি ব্যবহার করব, ইট। এভরিথিং, সামথিং, এনিথিং এই শব্দগুলো থাকলে আমরা সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করব। এর আগে নন পার্সন সিঙ্গুলার হলে সেখানেও ইট ব্যবহার করেছি, আবার এভরিথিং, সামথিং, এনিথিং এটা থাকলেও ইট ব্যবহার করব। আমাদের চলছে কিন্তু 3 নম্বর রুলে এখনো আছে, সাবজেক্ট হিসেবে যদি থাকে এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি, এনিওয়ান, এনিবডি যদি থাকে তাহলে আমরা সাবজেক্ট হিসেবে দিয়ে ব্যবহার করব, তাহলে
এভরিওয়ান এভরিবডি, সামওয়ান সামবডি, নো ওয়ান নোবডি, এনিওয়ান এনিবডি। এই সাবজেক্ট গুলো যদি থাকে তাহলে আমরা সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করব। আবার বলি, এভরিওয়ান এভরিবডি, সামওয়ান সামবডি, নো ওয়ান নোবডি, এনিওয়ান এনিবডি। খুব সহজ, একটা ছন্দ আকারে হয়ে যাচ্ছে। এই ছন্দ আকারে যদি আমরা এভাবে মুখস্থ করে রাখি তাহলে আমাদের মুখস্থ করতে খুবই সহজ হবে। আমাদের এই শব্দগুলো যদি থাকে আমাদের সাবজেক্ট হিসেবে আমরা দে ব্যবহার করব। আমরা সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করব। এভরিওয়ান এভরিবডি, সামওয়ান সামবডি, নো ওয়ান নোবডি, এনিওয়ান এনিবডি। এই শব্দগুলো যদি থাকে আমরা দে ব্যবহার করব। কিন্তু পূর্বেটা আবার যাচ্ছি, এভরিথিং সামথিং এনিথিং থাকলে ইট ব্যবহার করব সাবজেক্ট হিসেবে। সাবজেক্ট হিসেবে ওইগুলো থাকলে ইট ব্যবহার, মাত্র তিনটা। কিন্তু এভরিওয়ান এভরিবডি, সামওয়ান সামবডি, নো ওয়ান নোবডি, এনিওয়ান এনিবডি থাকলে আমরা দে ব্যবহার করব। এরপরে আমরা একটা সেন্টেন্সে ব্যবহার করি, নোবডি কল। নোবডি কল। আমি যে সেন্টেন্স গুলো বলছি কোনোটার অর্থ কিন্তু বলিনি। অর্থ না বলে ঠিক তেমনি তোমরাও অর্থ না বুঝে, অর্থ না জেনে আমাদের রুল গুলো যদি ফলো করো, রুল গুলো যদি মনে রাখো, অবশ্যই কোনো সমস্যা হবে না। এবং রুল যে অনেকগুলো তা না, মাত্র 5টা। আমি তৃতীয় রুল দেখাচ্ছি। এখানে লেখা আছে নোবডি কল। তাহলে নোবডি যদি থাকে আমরা তো শেষে দে হবে। শেষে কি বললাম? শেষটা হবে দে। শেষটা হবে কি? দে। শেষটা আগে লিখলাম, সাবজেক্টটা আগে লিখলাম, কারণ আমাদের নোবডি থাকলে শেষে হবে দে। নোবডি থাকলে শেষে হবে দে। এবার আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কি আছে এখানে? এখানে এম ইজ আর, ওয়াজ আর, ক্যান কুড এগুলো কোনো অক্সিলারি ভার্ব নেই। আর অক্সিলারি ভার্ব ওগুলো যদি না থাকে তাহলে আমাদের এখানে আছে ভার্ব আছে পাস্ট টেন্স। ভার্ব পাস্ট টেন্স থাকলে আমরা ডিড। যদি অক্সিলারি ভার্ব না থাকে, আমরা পূর্বে জেনেছি দ্বিতীয় রুলে, অক্সিলারি ভার্ব না থাকলে আমরা ডু ডিড ডাজ, ডু ডিড ডাজ ব্যবহার করব। যদি পাস্ট টেন্স থাকে তাহলে ডিড। তাহলে এখানে কল্ড, কল্ড আছে, তাহলে আমাদের এখানে পাস্ট টেন্স আছে। পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করব। ডিডির পরে কি ব্যবহার করব? নট। কিন্তু এটাকে নট ব্যবহার করব না, কারণ নট ব্যবহার করার জন্য আমাদের যে শর্ত, এখানে নোবডি আছে। আমাদের যে পূর্বেই বলেছিলাম দ্বিতীয় রুলে যে নেগেটিভ ওয়ার্ড যদি থাকে কোথাও তাহলে আমরা এখানে নট দেব না। নোবডি একটা নেগেটিভ ওয়ার্ড, নোবডি একটা নেগেটিভ ওয়ার্ড। কিন্তু নোবডি কিন্তু একটা দে সাবজেক্ট গ্রহণ করে, দে সাবজেক্ট। নোবডির সাথে আরো দে সাবজেক্ট গ্রহণ করে। কি কি? নোবডির সাথে আরো দে সাবজেক্ট গ্রহণ করে এভরিওয়ান এভরিবডি, সামওয়ান সামবডি, নো ওয়ান নোবডি, এনিওয়ান এনিবডি। এগুলো সবাই দে সাবজেক্ট গ্রহণ করে। দে সাবজেক্ট গ্রহণ করুক, কিন্তু নোবডি একটা নেগেটিভ ওয়ার্ড। আর নেগেটিভ ওয়ার্ড যদি হয় তাহলে আমরা ভার্বটাকে, আমরা অক্সিলারি ভার্বটাকে নট দেব না। তাহলে আমাদের এভরিথিং সামথিং এনিথিং থাকলে ইট, এভরিওয়ান এভরিবডি, সামওয়ান সামবডি, নো ওয়ান নোবডি, এনিওয়ান এনিবডি থাকলে দে সাবজেক্ট। এরপরে পার্সনের ক্ষেত্রে সাবজেক্টে হেয়ার, দেয়ার, ইট থাকলে অবজেক্ট হিসেবে সেই একই হবে। সাবজেক্টে প্রথমে যদি হেয়ার, দেয়ার, ইট, যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে হেয়ার দিয়ে শুরু হয়, দেয়ার দিয়ে শুরু হয়, ইট দিয়ে শুরু হয়, সব শেষে আমরা ট্যাগ কোশ্চেনে আমরা সাবজেক্ট হিসেবে ওই হেয়ার থাকলে সেই সব শেষে ট্যাগ কোশ্চেনে হেয়ার দিব, দেয়ার থাকলেও সেই দেয়ার দেব, ইট থাকলেও সেই ইট দেব। আরেকটি বিষয় আছে, সাবজেক্টে অল অফ আস, সাবজেক্টে কোনো সেন্টেন্সে যদি অল অফ আস থাকে তাহলে আমরা শেষের সাবজেক্ট হিসেবে উই ব্যবহার করব। সাম অফ দেম থাকলে দে ব্যবহার করব। নান অফ ইউ থাকলে ইউ ব্যবহার করব। তার মানে এখানে একটা সহজ পদ্ধতি আছে। অল অফ আস, আজকে আস আছে উই এর পসেসিভ ফর্ম। আজ শব্দটি উই এর পসেসিভ ফর্ম, সেজন্য অল অফ আস থাকলে আমরা সহজে উই ব্যবহার করব সব শেষে। সাম অফ দেম, দেম হচ্ছে দে এর পসেসিভ ফর্ম। দেম শব্দটি হচ্ছে দে এর পসেসিভ ফর্ম, সেজন্য দেম থাকলে সহজে আমরা
দে ব্যবহার করব। নান অফ ইউ, ইউ শব্দটি ইউ এর পসেসিভ ফর্ম, সেই হিসেবে আমরা নান অফ ইউ থাকলে সবশেষে আমরা সাবজেক্ট হিসেবে ইউ ব্যবহার করব। সাম অফ দেম থাকলে দে হিসেবে ব্যবহার করব। অল অফ আস থাকলে উই হিসেবে ব্যবহার করব। আমাদের পার্সনের আর ছোট্ট দুইটা অংশ বাকি আছে। ক্যামেরাটা একটু ওই পাশে দিতে। পার্সনে আর সামান্য দুইটা অংশ আছে। একটা আছে সান, সান, ফায়ার, সামার। যদি কোনো সেন্টেন্স যদি সান, ফায়ার এবং সামার দিয়ে শুরু হয়, সান মানে সূর্য, ফায়ার মানে আগুন, সামার মানে গরম, এই শব্দগুলো দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা সাবজেক্টে হি হিসেবে পরিগণিত করব। আমরা যদি কোনো সেন্টেন্সে সান, ফায়ার, সামার এই শব্দগুলো দিয়ে আমাদের সেন্টেন্স যদি শুরু হয় তাহলে আমরা হি হিসেবে গণ্য করব। সেই সেন্টেন্সের সাবজেক্টকে আমরা হি হিসেবে গণ্য করব। যদি কোনো সেন্টেন্স শুরুতে কান্ট্রি, রিভার, মুন এই শব্দগুলো দিয়ে কোনো সেন্টেন্স যদি প্রতিনিধিত্ব করে তাহলে আমরা সেটাকে সি হিসেবে গণ্য করব। তাহলে হি হিসেবে গণ্য, আমরা তো এর আগে জেনেছি যদি কোনো পুরুষ বোঝায় তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে আমরা হি হিসেবে গণ্য করব। তাহলে সেই হিসেবে আমাদের সান, ফায়ার, সামার এগুলো হি। এইসবগুলো ব্যতিক্রম সাবজেক্ট হিসেবে আমাদের এগুলো ব্যবহার করা হয়। সান, ফায়ার, সামার এগুলো থাকলে আমরা হি ব্যবহার করব। আর কান্ট্রি, রিভার, মুন থাকলে আমরা সি হিসেবে ব্যবহার করব। আমাদের পার্সনের 3 নাম্বার রুল এখানেই শেষ হলো। আমি আরেকবার যদি বলা হয় যে নূর মোহাম্মদ তুমি রিভিশনটা তুমি দাও। আর যারা বুঝতে পারছো আমাদের 3 নম্বর রুল, আমরা এর আগে অক্সিলারি ভার্ব এবং অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব গুলো কি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট এগুলো থাকলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব। এই অক্সিলারি ভার্ব থাকলে আমরা কিভাবে আমরা ট্যাগ কোশ্চেন করব, অক্সিলারি ভার্ব না থাকলে ডু, ডিড, ডাজ কিভাবে ট্যাগ কোশ্চেন করব। এবং 3 নাম্বার রুল পার্সন সম্পর্কে। শুভেচ্ছা সবাইকে, আবারও ফিরে এলাম নতুন রুল নিয়ে। আমরা ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করছি। ট্যাগ কোশ্চেন আমরা টোটালি 5টা রুল। প্রথম রুলটা হচ্ছে অক্সিলারি ভার্ব থাকলে কি করতে হবে, দ্বিতীয় রুল অক্সিলারি ভার্ব না থাকলে কি করতে হবে, তৃতীয়টা হচ্ছে পার্সন সম্পর্কে একটু বিস্তারিত হয়েছে, কিন্তু তারপর আমরা একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে শেষ নামাতে চাই। একটা লিমিট, একটা নিয়ম ছাড়া কিন্তু আমরা পরিপূর্ণ সাকসেস হতে পারি না। একটা নিয়মের ভিতরে আমরা অনলি 5টা রুল, অনেক বেশি বিস্তারিত না, অনলি 5টা রুল। আমরা এই 5টা রুল 25 মিনিটের ভিতরেই কমপ্লিট করতে পারতাম, কিন্তু তোমাদের বোঝার স্বার্থে আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা করেই আমরা সামনে এগিয়ে যাচ্ছি। তাহলে আমরা অক্সিলারি ভার্ব প্রথম রুল, অক্সিলারি ভার্ব না থাকলে দ্বিতীয় রুল, তৃতীয় রুল পার্সনের বিস্তারিত বিষয়। পার্সন কোনগুলোকে পার্সন হিসেবে ব্যবহার করব, সাবজেক্ট হিসেবে। সাবজেক্টের অনেকগুলো ধরন আমরা দেখলাম। এরপরে আমরা 2টা রুল বাকি আছে, 2টা রুল খুবই কম। আমরা চতুর্থ রুলে যাচ্ছি, ইম্পারেটিভ সেন্টেন্স। চতুর্থ রুলের প্রথম অংশ হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, লেট, ডোন্ট। যদি কোথাও ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, কোন সেন্টেন্স যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে অথবা লেট থাকে, লেট দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় অথবা ডোন্ট দিয়ে কোনো সেন্টেন্স যদি শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে শুরু হয় অথবা লেট দিয়ে শুরু হয় অথবা ডোন্ট দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে আমরা মুখস্থ লিখে দেব উইল ইউ। ইম্পারেটিভ সেন্টেন্স, লেট এবং ডোন্ট এই শব্দগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় আমরা মুখস্থ লিখে দেবো উইল ইউ। আর অত কোনো নিয়ম নেই, শুধুমাত্র লেট দিয়ে কোনো সেন্টেন্স যদি শুরু হয় আমরা লিখবো উইল ইউ, যদি ডোন্ট দিয়ে শুরু হয় উইল ইউ। ওর ভিতর কোনো অক্সিলারি ভার্ব দেখার দরকার নেই, ওর ভিতর অক্সিলারি ভার্ব না থাকলে দেখার দরকার নেই, সহজেই মুখস্থ লিখে দেবো উইল ইউ। একেবারে সহজ রুল, সবচেয়ে সহজ রুল। আমরা লেট দিয়ে যদি শুরু হয়, ডোন্ট দিয়ে যদি শুরু হয়,
ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে শুরু হয় তাহলে লিখে দেব উইল ইউ। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আদেশ, অনুরোধ, উপদেশ, এই শব্দগুলো এগুলো সবই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স লেট এবং ডোন্ট, ইম্পারেটিভ সেন্টেন্স লেট এবং ডোন্ট, এটা হচ্ছে চতুর্থ রুল। এই চতুর্থ রুলে ইম্পারেটিভ সেন্টেন্স ডোন্ট এবং লেট এটা দিয়ে যদি শুরু হয় আমরা উইল ইউ কি লিখবো? উইল ইউ। একেবারে মুখস্থ লিখতে হবে কি উইল ইউ। আমরা একটা সেন্টেন্স দিয়ে বুঝাই, ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর, দরজাটি খুলো। ওপেন দ্য ডোর। সাবজেক্ট বিহীন সেন্টেন্স আমরা সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে জানি, সাবজেক্ট বিহীন, এখানে কোনো সাবজেক্ট নেই। ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, এটা ইম্পারেটিভ সেন্টেন্স বোঝাচ্ছে। আমরা এখানে মুখস্থ লিখে দেবো উইল ইউ। উইল ইউ, একেবারে সোজা, পানির মতো সোজা। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স লেট এবং ডোন্ট থাকলে আমরা কি লিখবো? উইল ইউ। আমরা দ্বিতীয় সেন্টেন্স হিসেবে লিখছি ডোন্ট ফরগেট মি। তাহলে ডোন্ট দিয়ে শুরু আছে এখানে, আমাদের এখানে যেটা বলেছি ডোন্ট দিয়ে শুরু। ডোন্ট দিয়ে শুরু হলেই কি লিখবো? উইল ইউ। উইল ইউ। আমরা আরেকটি লেট দেম কাম হেয়ার, আমরা আর কোনো কিছুই দেখবো না, লেট দিয়ে শুরু আছে, লেট দিয়ে শুরু আছে, আমরা কি লিখবো? উইল ইউ। তাহলে আমরা যে কথাগুলো বলেছি ইম্পারেটিভ সেন্টেন্স লেট অথবা ডোন্ট এই শব্দগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে আমরা কি করব? উইল ইউ। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স লেট এবং ডোন্ট, তাহলে এই তিনটা যদি থাকে আমরা কি করব? উইল ইউ। আমাদের চতুর্থ রুলের মধ্যে যেটা আছে এই, এরপরে চতুর্থ রুলের ভিতরে আরেকটু ছোট অংশ বাকি আছে। ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া যদি আমন্ত্রণ বা আহ্বান বোঝায় তাহলে আমরা উইল ইউ না দিয়ে ওন্ট ইউ দেব। ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া যদি কোনো সেন্টেন্সে আমন্ত্রণ বা আহ্বান বোঝায়, আমন্ত্রণ বা আহ্বান বোঝায় তাহলে আমরা সেখানে সেটাও মুখস্থ লিখবো ওন্ট ইউ। ওন্ট ইউ, উইল ইউ না দিয়ে তখন লিখবো ওন্ট ইউ। যেমন কাম অ্যান্ড সিট, কাম এসো এবং সিট মানে বসো, এসে বসো, এটা একটা আমন্ত্রণ। এসো এবং বসো, এসে বসো, তাহলে এখানে আমন্ত্রণ বোঝায়। আমাদের এরকম আমন্ত্রণ যদি বোঝায় আমরা সহজে সেটা লিখবো ওন্ট ইউ। ওন্ট ইউ। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া আমন্ত্রণ বোঝালে আমরা কি দিলাম? ওন্ট ইউ। তারপর আছে সিং এ সং, একটি গান গাও। একটি গান গাও মানে একটা আহ্বান করা হচ্ছে। সিং এ সং মানে আহ্বান করা হচ্ছে, এখানে আমরা ওন্ট ইউ দেব। ওন্ট ইউ। তাহলে আমাদের চতুর্থ রুল শেষ হলো। চতুর্থ রুলে আমাদের এখানে বলা হলো ইম্পারেটিভ সেন্টেন্স অথবা লেট অথবা ডোন্ট থাকলে উইল ইউ মুখস্থ উইল ইউ। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া যদি আমন্ত্রণ এবং আহ্বান যদি বোঝায় তাহলে আমরা কি লিখবো? ওন্ট ইউ। তোমরা কেমন বুঝতে পারছো চতুর্থ নাম্বার রুল? চতুর্থ নাম্বার রুল শুধুমাত্র উইল ইউ এবং ওন্ট ইউ। চতুর্থ নাম্বার রুল কে কে বুঝতে পারছো? এতটুকু ছোট রুল তোমরা যে বুঝতে পারছো আবারও পূর্বের মতো ডান লিখে দাও, দ্রুত কমেন্টে ডান লিখে দাও। 1 মিনিটের মধ্যে আমরা পরবর্তী রুলে যাব। পর্যায়ক্রমে আমরা কিন্তু 1 নম্বর রুলে অক্সিলারি ভার্ব থাকলে কি করতে হবে, 2 নম্বর রুলে অক্সিলারি ভার্ব না থাকলে কি করতে হবে, 3 নম্বরে পার্সন সম্পর্কে বিস্তারিত বলা হলো, 4 নম্বরে ইম্পারেটিভ সেন্টেন্স লেট এবং ডোন্ট থাকলে আমাদের কি করতে হবে, আর ইম্পারেটিভ সেন্টেন্স না থাকলে সেখানে আমন্ত্রণ এবং আহ্বান বোঝালে আমাদের কি করতে হবে। 4টা রুল পর্যায়ক্রমে শেষ হলো। আমি যেমন একের পর এক রুলগুলো বলছি তোমরাও সবাই আশা করি একের পর এক বলতে পারবা। সবাই কি ডান লিখছো? এই তো লিখছো, সুন্দর।
অনেক অনেক ধন্যবাদ। তোমাদের উৎসাহ একটানা দীর্ঘক্ষণ অনলাইনে থেকে আমাদের ক্লাসগুলো পর্যবেক্ষণ করে বুঝে ডান লিখছো, এজন্য অনেক অনেক ধন্যবাদ। এরপর আমরা সর্বশেষ রুলে যাব। সর্বশেষ রুল 5 নম্বর রুল। 5 নম্বর রুলে আমরা 5 নম্বর রুল হিসেবে আছে লেট আস। লেট আস, তারপর লেট আস অথবা লেটস। লেট আস অথবা লেটস যদি থাকে সেন্টেন্সে, এখানেও আমরা মুখস্থ একটা শব্দ লিখবো, সেটা শ্যাল উই। লেট আস অথবা লেটস যদি থাকে আমরা কি লিখবো? শ্যাল উই। শুধুমাত্র এতটুকু, লেট আস অথবা লেটস। লেট আস, আজকে আমরা একটু আগে যেটা বলছি, আজ মানে কি আমাদের এই শ্যাল উইটা মুখস্থ করার জন্য লেট আস বা লেটস যদি থাকে আমরা শ্যাল উই। উই হিসেবে আমরা ব্যবহার করব আস। আস এর পরিবর্তিত আমরা পসেসিভ, উই এর পসেসিভ আস, ওই হিসেবে আমরা উই আর শ্যালটা একটু মুখস্থ করতে হবে। শ্যাল উইটা মুখস্থ রাখার জন্য আমরা শ্যাল উই আর উইল, উইল, উইল ইউ, এই দুইটা জিনিস আমাদের হয়তো এলোমেলো হতে পারে, কিন্তু এলোমেলো হবে না যদি আমরা এভাবে মুখস্থ করি যে আজকে আমরা যদি উই এর পসেসিভ ফর্ম হচ্ছে আস, সেই হিসেবে আমরা শ্যাল উই, এটা হচ্ছে শ্যাল উই। লেট আস এবং লেটস এটা থাকলে আমরা শ্যাল উই। তাহলে আমরা এক্সাম্পলে আসি, লেট আস গো হোম, চলো বাড়ি যাই। তাই লেট আস থাকলে এখানে আমরা কি লিখবো? শ্যাল উই। তাহলে আমাদের এখানে কি লিখবো? শ্যাল উই। তাহলে আমাদের পঞ্চম রুল এখানে শেষ হলো। আবারও আমাদের একটা বিষয় আমাদের এর আগে বলা হয়েছে, শুধুমাত্র 4 নম্বর রুলে ইম্পারেটিভ সেন্টেন্স লেট এবং ডোন্ট। ইম্পারেটিভ সেন্টেন্সে চতুর্থ রুলে ইম্পারেটিভ সেন্টেন্স লেট এবং ডোন্ট যদি থাকে উইল ইউ। ইম্পারেটিভ সেন্টেন্স লেট এবং ডোন্ট যদি থাকে উইল ইউ। কিন্তু সেই লেট কিন্তু 5 নম্বর রুলে লেটও আছে, কিন্তু এই লেটের সাথে লেট আস, এখানে পার্থ, ওখানেও কিন্তু লেট আছে, 5 নম্বর রুলেও কিন্তু লেট আছে, কিন্তু এই লেটের সাথে আস থাকা লাগবে। লেট আস যদি থাকে একমাত্র তখনই শ্যাল উই। কিন্তু লেট আস বা লেটস কোনো ইয়েসও নেই অথবা আসও নেই, এরকম ধরনের যদি থাকে শুধুমাত্র তখন হবে উইল ইউ। লেট থাকলো, শুধুমাত্র লেট থাকবে তখন উইল ইউ, কিন্তু লেটের সাথে আস যদি থাকে বা লেটস যদি থাকে তাহলে আমরা শ্যাল উই। এটাই কিন্তু অনেকে মানে এলোমেলো করে ফেলে। তাহলে আমাদের এখানে কথা হবে লেট আস বা লেটস থাকলে শ্যাল উই, শুধু লেট থাকলে উইল ইউ। ঠিক আছে, আমাদের 5টি রুল, পঞ্চম রুল এখানেই শেষ হলো। সবাই 4 এবং 5 রুল কেমন বুঝতে পারছো আমাদের কমেন্টে খুব দ্রুত জানাও। আমরা একটু পরেই 2টা বোর্ড করছেন, 2টা বোর্ডে কি কি পড়েছে আমরা সেই বোর্ডের প্রশ্নে যাব। মানে খুব দ্রুত সময়ের মধ্যে 4 এবং 5 নম্বর রুল কে কে বুঝতে পারছো ডান লিখে দাও। তোমাদের ডান লেখার পরপরই 1 থেকে 2 মিনিটের মধ্যে আমরা দুইটা বোর্ড সমাধান করব। 2টা বোর্ড সমাধান করব, তোমরা দ্রুত কমেন্টে ডান লিখে জানাও। সবার কমেন্টে দারুণ উৎসাহ দেখে আমরা 1 থেকে 2 মিনিটের মধ্যে আমরা এই বোর্ড প্রশ্নের কিছু প্রশ্ন আমরা সমাধান করব। তোমরা কিছু কিছু প্রশ্নের উত্তর নিশ্চয়ই বুঝতে পারছো এবং আমি মনে করি সবাইকে কিছু কিছু নিজেই সমাধান করার জন্য চেষ্টা করো। এবং আমি তোমাদেরকে একটু বলি, আমরা যে রুলগুলো দিয়েছি সেই রুল থেকে আমরা এই বোর্ডের প্রশ্নগুলো কিভাবে কমপ্লিট করতে পারি সেসবগুলো নিয়ে আমি একটু কথা বলবো। আমরা প্রথমে এখানে আছে প্র্যাকটিস। আমরা এই প্রথমটা নিয়ে কথা বলি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এখানে কমা আছে, আমরা এখানে নেগেটিভ কোনো ওয়ার্ড আছে কিনা আগে খুঁজে, নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। নেগেটিভ ওয়ার্ড যদি না থাকে তাহলে আমরা অক্সিলারি ভার্ব আছে কিনা আমরা 5টা রুলের ভিতরে আমরা খোঁজ নেই। আমাদের রুল 5টি রুলের মধ্যে আমাদের কোন রুলটি এখানে আছে? আমাদের দ্বিতীয় রুলে আছে অক্সিলারি ভার্ব না থাকলে, তাহলে আমাদের এখানে অক্সিলারি ভার্ব নেই। অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে আমাদের এই সাবজেক্ট ভার্বটা দেখতে হবে, ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত আছে। নেক্সট,
যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডু ডিড ডাজ, তাহলে আমাদের এখানে ডাজ হবে, ডাজ। এবং এখানে নেগেটিভ নেই, তাহলে আমাদের এখানে নেগেটিভ অংশ হবে ডাজন্ট। বন্ধ ছিল যায়, এখন আমার কথা ক্লিয়ার থাকার কথা। তুমি লাইফে ঢোকো, লাইফে ভিডিও দেখো, কথা শোনা যাচ্ছে। কথা শোনা যায়? সবাই একটু কমেন্ট করবে, আমার কথা শোনা যায়? যে কোনো একজন কমেন্ট করো, এবার কথা শোনা যায়? কমেন্ট কি কমেন্ট করে সবাই? কথা শোনা যায় না? প্লাগটা খোলো তো, প্লাগটা খুলে আবার এই মোবাইলটা দেখি আমি কথা শোনা যাচ্ছে না। আরো সামনে নাও, আরো জুম। হ্যাঁ, এবার শোনা যায়? তোমাদেরকে বলছি যে তোমরা এটা খেয়াল রাখো যে ওখানে কথা শুনে দিবা না। হ্যাঁ, শুনতে পাচ্ছ সবাই? কথা শোনা যাচ্ছে তো? এই তো শোনা যাচ্ছে। কথা কি বলেন, সরাসরি বলেন। শোনা যাবে। আচ্ছা, আবার একটু ক্লিয়ার করেন, আবার ক্লিয়ার করেন, আমি আপনাকে আরো 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 কাছে দিচ্ছি। হ্যাঁ, আরো clear। স্পিকার ছাড়া কথা বলছি, সবাই কি শুনতে পাচ্ছ এবার? হুম। স্পিকার ছাড়া কথা বলছি, সবাই শুনতে পাচ্ছ? শুনতে পাইলে আবারও আমাদেরকে একটু জানিয়ে দাও। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। দ্বিতীয় বোর্ড প্রশ্নে আছে এভরিওয়ান ইজ ফর এভরিওয়ান, এভরিওয়ান ইজ ফর এভরিওয়ান। তাহলে আমাদের অক্সিলারি ভার্ব আছে ইজ, তাহলে ইজ থাকলে আমরা কি ইজন দেব, ইজ, আর ইজ তো অবশ্যই দেব। আমাদের ইন্টারনেট সমস্যার কারণে কিছু সময় আমরা অফলাইনে ছিলাম, ফিরে এলাম আবার। সবাই দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ কিনা একটু আবার জানিয়ে দাও। আমরা সামান্য সময় নেব, আর মাত্র কয়েক মুহূর্ত আমরা কাজ করছি। এরপরে আছে আমরা যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্ব নেব, এবং এর ভিতরে যদি নেগেটিভ ওয়ার্ড যদি থাকে তাহলে নেগেটিভ ওয়ার্ড আমাদের এর ভিতরে নেই এই সেন্টেন্সে, তাহলে আমাদের এখানে নেগেটিভ নেব। ইজন, এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি, এরকম যদি থাকে আমরা এর জন্য পার্সন হিসেবে দিয়ে নেব, পার্সন হিসেবে দিয়ে নিব। এটাও রুল 3, পার্সনের রুল 3 হিসেবে আমরা এখানে ব্যবহার করব পার্সনের রুল 3। আচ্ছা, এবং তৃতীয় নাম্বার, দ্বিতীয় হয়ে গেছে তৃতীয়টা, এটাও সবগুলোই কিন্তু একটা বোর্ড প্রশ্ন, বোর্ড থেকে আসা প্রশ্ন। এই প্রশ্নটা সমাধান করার জন্য আমরা কি করব, এটা আমরা আগে দেখব
এটা হচ্ছে রুল 2। রুল 2 তে আছে অক্সিলারি ভার্ব না থাকলে কি করব, ডু ডিড ডাজ। আমাদের এখানে ইয়েস বাই ইয়েস আছে, তাহলে আমরা কি লিখবো, ডাজ। ডাজ এর পরে নট নেব না, কারণ এখানে আমাদের নেগেটিভ ওয়ার্ড আছে। নেগেটিভ ওয়ার্ড যেগুলো আমরা বলছিলাম, হার্ডলি, স্কার্সলি, এই যে এরকম অনেকগুলো একটা আমাদের একটা গ্রুপ অফ ওয়ার্ড দেয়া ছিল, তার ভিতরে নেগেটিভ ওয়ার্ড গুলো থাকলে সেই সেন্টেন্সটি পুরোটাই নেগেটিভ। আমরা সেই হিসেবে এখানে আমরা নেগেটিভ শব্দটা এখানে নট দেব না, ডাজ এই শি, তাহলে প্রথমে যে শি থাকলে শেষে শি। এটাও রুল 2। রুল 2 তে আছে 3 নম্বরে আমাদের এখানে আমরা ভার্বটা দেখবো আগে। ভার্ব এটা আছে রোজ একটা পাস্ট, মানে অক্সিলারি ভার্ব না থাকলে একটি পাস্ট ভার্ব। ভার্বের পাস্ট রূপ। ভার্বের প্রেজেন্ট থাকলে আমরা 2 নম্বর রুলে প্রেজেন্ট থাকলে আর ডু, পাস্ট থাকলে ডিড, এবং ইয়েস বাই ইয়েস থাকলে ডাজ। তাহলে সেই হিসেবে আমাদের এটা পাস্ট ভার্ব। ভার্ব যদি পাস্ট হয় আমাদের এখানে হবে ডিড। ভার্ব যদি পাস্ট হয় ডিড, এবং এর ভিতরে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, যার কারণে এটা আমাদেরকে এখানে এনটি দিতে হবে, নট দিতে হবে, ডিডন্ট। এবং আমাদের সাবজেক্ট আমাদের এখানে পার্সনের নিয়মে দি মাদার এটাকে আমাদের একটা গুণ বোঝাচ্ছে। গুণ বোঝালে আমাদের এটা কোনো নন পার্সন আমরা সবসময়ের জন্য ইট ব্যবহার করি। আমাদের এখানে ধাঁধা লাগানোর জন্য মাদার শব্দটা ব্যবহার করেছে। মাদার নিশ্চয় অনেকে ভাববে যে মাদার নিশ্চয় কোনো মহিলা বা স্ত্রীলিঙ্গ বিষয়ক কোনো বোঝাচ্ছে, কিন্তু আসলে এটাই কিন্তু এখানে ধাঁধার বিষয়, দ্য মাদার রোজ। তাহলে সেই হিসেবে এখানে আমাদের এটা নন পার্সন। শুধু মাদার থাকলে পার্সন থাকতো, কিন্তু এটা নন পার্সন, এখানে ইট হবে। তাহলে আমাদের তারপর আছে ডোন্ট অ্যাভয়েড ডিউটিস। এটা একটা ডোন্ট থাকলে আমরা কি নেব মুখস্থ। ডোন্ট যদি থাকে লেট, ডোন্ট এবং ইম্পারেটিভ সেন্টেন্স, লেট, ডোন্ট এবং ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে 4 নম্বর রুল অনুযায়ী এখানে হবে উইল ইউ। এটা মুখস্থ। এটা আছে রুল 4 এর নিয়মে আমাদের উইল ইউ। এরপর আছে এভরিবডি উইশ টু বি হ্যাপি। আমাদের এখানে উইশ একটা প্রেজেন্ট টেন্স। আমাদের এটা অক্সিলারি ভার্ব না থাকলে আমরা সবসময়ের জন্য ভার্ব কোন টেন্সের আছে সেটা দেখব। আমাদের এখানে ভার্বটি আছে প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্স থাকলে ডু হবে, প্রেজেন্ট টেন্স থাকলে ডু হবে। আর এখানে নেগেটিভ ওয়ার্ড নেই, তাহলে ডোন্ট। আর এভরিবডি, সামবডি, নোবডি এগুলো থাকলে কি, এভরিবডি, সামবডি, নোবডি এগুলো থাকলে আমাদের সাবজেক্ট দে হিসেবে ব্যবহার হয়, তাহলে এখানে হবে দে। তাহলে আমাদের 5টি রুলের ভিতর যে কোনো একটা বোর্ড থেকে আমরা অহরহ সুন্দরভাবে করতেছি। তাহলে দেখো আমরা কোনো বাইরের কোনো কথা বলিনি, আমরা ভাব থেকে আমরা মাত্র 5টা রুল দেখেছি, এবং সেই 5টা রুলের মাধ্যমে আমরা যে কোনো একটা বোর্ড প্রশ্ন করছি। যে কোনো বোর্ড যদি এভাবে পারি, অন্য যে কোনো ভাবে হাই স্কুল অথবা দাখিল, এসএসসি বা দাখিল যে প্রশ্ন আসুক না কেন, আমরা যে কোনো ভাবে ট্যাগ করছি, কোনো সমস্যা হওয়ার কথা না। এরপরে পরবর্তী রুলটা আমরা কথা বলি। দ্য গার্ল হার্ডলি ভিজিটস হার প্যারেন্টস। তাহলে ভিজিটস আমরা এখানে আমাদের ভার্বটা কি আছে, ভিজিটস। তাহলে আমরা অক্সিলারি ভার্ব না থাকলে ডু, ডিড, ডাজ। তাহলে আমাদের এখানে এস যুক্ত আছে, তাহলে ডাজ হবে। এস যুক্ত থাকলে ভার্বে এস যুক্ত থাকলে ডাজ। এবং এখানে কি কোনো নেগেটিভ ওয়ার্ড আছে? নেগেটিভ ওয়ার্ড কিন্তু এই হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড থাকলে এখানে নট দেওয়া যাবে না, ডাজের সাথে নট দেওয়া যাবে না, কারণ নেগেটিভ ওয়ার্ড আছে। নেগেটিভ ওয়ার্ড থাকলে আমরা নট দেবই না। তাহলে আমরা ডাজ। আর গার্ল বালিকা, তাহলে
গার্ল বালিকা, স্ত্রী বিষয়ক বোঝায় স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গকে আমরা শি বলি। তারপরে নেভার এ ওয়ান্ডার ইট ইজ, তাহলে আমাদের এখানে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব দুটোই আছে, কিন্তু একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিষয়বোধক সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব শেষে দেয়া আছে। শেষে দেয়া থাকা যেখানেই থাক, আমরা এখানে আমরা অক্সিলারি ভার্বটা আগে নেব, তারপরে নট যুক্ত করতে হবে। নট, কিন্তু আমরা এর ভিতরে আমাদের নেগেটিভ ওয়ার্ড আছে কিনা, নেগেটিভ ওয়ার্ড, এখানে একটা নেগেটিভ ওয়ার্ড আছে। নেগেটিভ ওয়ার্ড থাকলে আমরা এর সাথে নট যুক্ত করব না। আমাদের প্রথম সেন্টেন্সে যদি নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে আমরা ওখানে নট যুক্ত করব না। নেগেটিভ ওয়ার্ড না থাকলে অবশ্যই ওখানে নট যুক্ত করতে হবে। নেগেটিভ ওয়ার্ড এখানে আছে, তাহলে আমরা ইজের সাথে নট দেব না। ইজের পরে আমাদের এই সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে কি আছে, ইট, ইজ ইট। তাহলে আমরা সবকিছু দেখছি আমাদের ওই 5টি রুলের ভিতরেই আছে। এরপরে সর্বশেষ যেটি নিয়ে আমরা কথা বলবো, দে ওন প্লে ফুটবল। আমরা নেগেটিভ ওয়ার্ড হিসেবে যেগুলো ব্যবহার করা আছে সরাসরি সেই নেগেটিভ ওয়ার্ড নেই, কিন্তু এখানে নেগেটিভ নট যুক্ত আছে। নট যুক্ত থাকলে আমরা ওখানে নট দেব না। আর এখানে এই ওনটা আছে উইলের পাস্ট ফর্ম, তাহলে আমরা ওনকে আমরা এখানে উইল দেব। যে আমরা অক্সিলারি ভার্ব ছিল এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, শুড, ক্যান, কুড, এই যে উইল, উড, এই যে উইলটা এখানে নট যুক্ত আছে। ওন থেকে আমরা উইলটা নেব, নটটা তুলে নেব। উইলের সাথে যদি নট যুক্ত করার প্রয়োজন হয় তাহলে আমরা ওন যুক্ত করতে হয়। তাহলে এখানে হবে উইল, আর আমাদের সাবজেক্টটা শেষে যাবে দে, উইল দে। আমরা সর্বশেষ দুইটা বোর্ড প্রশ্ন আছে আমাদের, যেগুলো রুল দেওয়া আছে সেই রুলের ভিতরে। ক্যামেরাটা এদিকে একটু, জি ওকে। আমাদের লেট আস মেক এ গুড টার্ন। লেট আস থাকলে কি, থাকলে আমরা 5 নম্বর রুলে কি আছে, লেট আস থাকলে শ্যাল উই, মুখস্থ, শ্যাল উই। লেট আস যদি থাকে আমাদের 5 নম্বর রুলে আছে অনলি একটা শব্দ, লেট আস থাকলে আমরা শ্যাল উই। তারপর আছে নাথিং ইজ ইম্পসিবল অন আর্থ। এখানে ইজ আছে, ইজ শব্দটা আমাদের অক্সিলারি ভার্বের ইজ আছে, ইজ শব্দটা এখানে নেব। এরপর আমরা নট দেব, কিন্তু নট দেয়া যাচ্ছে না কারণ নেগেটিভ ওয়ার্ড আছে। এখানে নেগেটিভ ওয়ার্ড থাকলে এখানে নট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এবং নাথিং থাকলে আমরা নাথিং, এনিথিং, এগুলো থাকলে ইট। নাথিং, এনিথিং, এই শব্দগুলো থাকলে আমাদের পার্সনের রুল 3 নম্বর রুলে নাথিং থাকলে ইট হবে। তাহলে আমরা যত জটিল ট্যাগ কোশ্চেন আসুক না কেন, আমরা প্রতিটি ট্যাগ কোশ্চেন অবশ্যই আমাদের এই 5টি রুলের মাধ্যমে সবকিছু করা সম্ভব হবে।